বাজেট সহায়তা ও রেলপথের জন্য বাংলাদেশকে শত কোটি ডলার ঋণ ও অনুদান দেবে জাপান। সকালে জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সাথে বৈঠকে ঋণ সহায়তার চুক্তি হয়। পাশাপাশি জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টাকে বরণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, সম্মানিত করেন গার্ড অফ অনারে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য শত কোটি ডলার দেওয়ার কথা জানায় জাপান। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন আলোচনার শুরুতে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এমনিতেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এবারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে জাপান তার উদারতার হাত বাড়িয়েছে আরও প্রসারিতভাবে। বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক যে রূপান্তর, সেখানে জাপান ভূমিকা রাখবে বলে জানিয়েছে জাপান সরকার। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান। দর্শক, প্রধান উপদেষ্টার জাপান সফরের আরো খবর নিয়ে টোকিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আজ প্রধান উপদেষ্টার কর্মসূচিতে কি আছে বিস্তারিত জানাবেন। অদিতি, জাপানের যে প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিনে আসলে ব্যস্ততম সময় তিনি পার করছেন। ইতিমধ্যে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, ব্যবসায়িক একটি ডেলিগেশন টিমের সাথে বৈঠক করেছেন। তারপর জাপানের সোকো ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি ডিগ্রি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এবং আমি এখন ঠিক দাঁড়িয়েছি যে জাপানে বাংলাদেশের যে এম্বাসি, সেই এম্বাসির সামনে। সেখানে একটি বাংলাদেশের যারা জাপানে বসবাস করে তাদের সাথে একটি গেট টুগেদার রয়েছে, এবং সেই গেট টুগেদার শুরু হবে অল্প সময়ের মধ্যে। এই জন্য ইতিমধ্যে জাপানের থেকে বিভিন্ন বাংলাদেশি বসবাস করে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি আসলে একটু দেখাই যে গেটে একটা লম্বা ভিড় দেখা যাচ্ছে, যে এম্বাসি যারা প্রবেশ করছেন সবাইকে আসলে প্রধান উপদেষ্টার যারা নিরাপত্তা বাহিনী রয়েছে নিয়োজিত, তারা কিন্তু চেকিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কয়েকজন প্রবাসী জাপানিদের সাথে কথা বলবো, জানবো তাদের থেকে যে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাদের আসলে কি কথা থাকবে, কোন বিষয়ে তারা আসলে আলোচনা করতে চায়। আপনার সাথে একটু কথা বলি। আপনি এখানে এসেছেন যে আজ প্রধান উপদেষ্টা আসবেন, একটু যদি বলেন যে প্রধান উপদেষ্টা এই জাপান কেন্দ্রিক আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি, বা আপনারা কি বার্তা দিতে চান? জাপানে প্রফেসর ইউনুস আসলে যেটা হওয়া উচিত, বাংলাদেশের পক্ষে হয়ে বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, সেটা 71 আগ থেকে সেটার জন্য আরো সুদৃঢ় করা। সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইলেই আপনার অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থায় সব রকম সুযোগ সুবিধা বাংলাদেশ পেতে পারে বা পাবে। এই জন্য প্রধান কাজ হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে এই কন্টিনিউ করা। এর জন্য যেভাবে বলার দরকার ডক্টর ইউনুস যেন তাই করে জাপান কম্পেনসেশন। ধন্যবাদ আপনাকে। অদিতি, যেমনটা শুনছিলেন আসলে তিনি সহ যারা জাপানের যারা প্রবাসীরা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এই যে প্রফেসর ডক্টর ইউনুস তিনি জাপানে আসছেন, তিনি যেন এখানে সরকারের সাথে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো যেন জোরদার করে, যার মাধ্যমে বাংলাদেশে আসলে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নে যখন জাপান যেন ভূমিকা রাখতে পারে। মোটা থেকে বলতে গেলে অদিতি, যে
প্রধান উপদেষ্টা এই এম্বাসিতে আসবেন, সেখানে বাংলাদেশে যারা জাপানে বসবাসরত তাদের সাথে বসবেন, তাদের থেকে কথা শুনবেন, নিজে বলবেন, এবং সেই অনুষ্ঠান শুরু হলে আমরা আপনার মাধ্যমে আসলে দর্শকদের আরো জানাতে পারবো যে প্রধান উপদেষ্টার কার্যক্রম কি কি হচ্ছে জাপান থেকে। মোহন, আপনি খবরাখবর রাখছেন সেখানকার, নিশ্চয়ই পরবর্তী তথ্যগুলো আমরা জানবো। দর্শক, সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন জাপান থেকে, প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে জানাচ্ছিলেন তিনি। দেশের ইতিহাসে ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেন গণমানুষের প্রিয় এই নেতা। নানা কারণে তিনি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। নির্বাচন চাওয়ায় বিএনপির দোষ হিসাবে দেখা হচ্ছে। এতে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে দলের নেতারা জানান, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাই তারা আশা করছেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে। শফিকুল হকের রিপোর্ট। প্রতি বছর ৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছেয়ে যায় নেতাকর্মীদের শ্রদ্ধার ফুলে, ওঠে স্লোগান। তবে শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেও প্রতিষ্ঠাতার সমাধি ঘিরে আবেগের ভিন্ন মাত্রা ছিল নেতাকর্মীদের মধ্যে। টানা ১৬ বছর নিপীড়ন আর নির্যাতন, দীর্ঘ সংগ্রাম শেষে ফ্যাসিবাদের অবসান। প্রতিষ্ঠাতার সমাধির সামনে অন্য যে কোনো সময়ের চাইতে আরও বেশি সংহত, সংযত আর পরীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে সমবেত হন হাজারো নেতাকর্মী। ফুল দিয়ে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন সবাই। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে জিয়াউর রহমান এখনো প্রাসঙ্গিক। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। জাপানে বসে বিএনপি সম্পর্কে মন্তব্য করছেন, তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনুস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর বিভিন্ন স্পটে অসহায় দুস্থদের মাঝে খাবার ও উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলের প্রতিষ্ঠাতার এই শাহাদাত বার্ষিকীর শোককে শক্তিতে পরিণত করতে হবে। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত, এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বগুড়া সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া, আলোচনা সভা, কালো ব্যাচ ধারণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে বগুড়া শহরের নবাববাড়ি রোডে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এছাড়া শহরের দত্তবাড়ি এলাকায় অ্যাজমা কেয়ার সেন্টারে ডাক্তার জোবাইদা রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বরিশালে দোয়া মোনাজাত, কাঙালি ভোজ, আলোচনা সভা, কালো ব্যাচ ধারণ, বই প্রকাশনা সহ নানা আয়োজনে জেলা ও নগর বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি শুরু হয়েছে। সকালে অশ্বিনী কুমার হলে এই কর্মসূচির সূচনা করে মহানগর বিএনপি। উপলক্ষে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদের একটা ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর ভিতরে আমাদের কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কাপড় ইত্যাদি আনুষঙ্গিক বিতরণের কর্মসূচি দেওয়া আছে। চুয়াডাঙ্গায় শহরের সিনেমা হল পাড়ায় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। যশোরে দোয়া মাহফিল, রক্তদান ও দরিদ্রদের খাবার বিতরণ সহ 3 দিনের কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শহরের লালদিঘি পাড়ায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। হাসিবা আলী বর্ণা, ৭১। গভীর নিম্নচাপের উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো বাতাস, সাথে ঝরছে বৃষ্টি। এতে পানি বাড়ছে বেশিরভাগ নদ নদীর, পাশাপাশি ভাঙতে শুরু করেছে বহু এলাকার দুর্বল বেড়িবাঁধ। এই অবস্থায় 6 জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে অব্যাহত রয়েছে ঝোড়ো বাতাস। নিম্নচাপের প্রভাবে গেল 2 দিনে মহেশখালী ও কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি। ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, সড়ক, মাছের ঘের ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ। সকাল থেকে পটুয়াখালীর রাঙাবালিতে একটানা বৃষ্টি ঝরছে। বৈরী আবহাওয়ার কারণে 2 দিন ধরে পটুয়াখালীর রাঙাবালির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙাবালির 400 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 100 মিটার পুরোপুরি ভেঙে গেছে। কলাপাড়ার রাবনাবাদ নদীর জোয়ারের পানি বাড়ায় উদ্বিগ্ন রয়েছে পায়রা বন্দর ঘেঁষা হালুয়া ইউনিয়নের মানুষ। ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সৈকত ঘেঁষে সদ্য নির্মিত 1300 মিটার ওয়াকওয়ের 1/3 ভেঙে গেছে। প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। ভোলায় সকাল থেকে একটানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে জনজীবন বিপর্যস্ত। এতে করে কলাতলির চর, ঢালচর, কুকরিমুকরি, চর পাতিলা সহ বিভিন্ন চরের ও বেড়িবাঁধের বাইরে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের 2টা জায়গায় বেড়িবাঁধের ছিদ্র হয়ে অনেকটা বেড়িবাঁধ নষ্ট হয়েছে। বিভিন্ন চেয়ারম্যানদের মাধ্যমে তথ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ইউনিয়নে কিছু পুকুর ডুবে গিয়ে মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর হচ্ছে আপনার হাসাননগর ইউনিয়নে কিছু মানুষ পানিবন্দী আছে। অন্যদিকে বরগুনায় সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকা বরগুনা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সতর্ক অবস্থায় পারাপার হচ্ছে খেয়াঘাটের যাত্রীরা। শারমিন স্বপ্না, ৭১। আবহাওয়ার আরো খবর জানবো পটুয়াখালীর রাঙাবালি থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আবহাওয়ার অবস্থা এখন কেমন দেখছেন? নতুন করে কোনো নিচু এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি বলছে সেখানকার আবহাওয়া অফিস, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। স্থল গভীর নিম্নচাপটি ইতিমধ্যে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, সেটি আপনি অবগত। এবং যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন, আজকেও স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ নদীর পানি বেড়েছিল, যার কারণে নিচু এলাকাগুলো গতকালকের মতো আজকেও প্লাবিত হয়েছে। এবং যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে আজকেও জোয়ারের পানি ঢুকেছে, যার কারণে গতকালকের মতোই আজকেও কিন্তু এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে পড়েছেন। যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষজন। এবং এই কিছুক্ষণ আগে ভাটা লেগেছে, নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে এই ভাটা লাগলো এবং নদ নদীর পানি কমতে শুরু করলো, কিন্তু দুর্ভোগ কমেনি এলাকার মানুষের। কারণ
এই যে গতকালকে থেকে যে জোয়ারের পানি বাড়ছে দিনে এবং রাতে, সব মিলিয়ে কিন্তু দুর্ভোগের কমতি নেই। এবং আপনাকে যে তথ্যটি জানাতে চাই যে রান্না বান্নাও হয়নি আজকে, আমরা অনেক গ্রামে ঘুরেছি, সেখানকার রসদ কিন্তু রান্না বান্না হয়নি অনেক ঘরে, যার কারণে মানুষজন কিন্তু বিপাকের মধ্যে রয়েছে। এবং এই পরিস্থিতি যখনই স্বাভাবিক হতে শুরু করেছে তখন থেকেই কিন্তু ক্ষত চিহ্নগুলো বেরিয়ে আসছে। এবং আমরা মৎস্য বিভাগের সঙ্গে কথা বলেছি, মৎস্য বিভাগ বলছে যে রাঙ্গামালী উপজেলার 1300 পুকুর এবং 450টি ঘেরের মাছ কিন্তু পানিতে ভেসে গিয়েছে, যার কারণে 4 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলছে যে 400 মিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, 100 মিটার বেড়িবাঁধ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দুটি সবচেয়ে চালিতাবনী এবং চরমন্তাস এলাকার বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, এই নিম্নচাপটি আসলে ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও কিন্তু এর ঝাপটায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, যার কারণে সেই ক্ষত চিহ্নগুলো এখন সময় যাচ্ছে, ক্ষত চিহ্নগুলো বেরিয়ে আসছে। এবং আমরা চরমন্তাজ এবং চালিতাবনিয়ার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েছি, সেখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে অনেকের বসত ঘরের ভিটে মাটি চলে গিয়েছে এবং বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ টানা জোয়ার, বৃষ্টি এবং সেই সঙ্গে দমকা বাতাস, এই 3 মিলে কিন্তু ক্ষতির পরিমাণ কিন্তু বাড়িয়েছে। এবং বিশেষ করে যে নিচু এলাকাগুলো যেখানে রয়েছে, যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভিতরে, সেই এলাকার মানুষজনও কিন্তু বিপাকে রয়েছে। কারণ হিসেবে অদিতি আপনাকে বলতে চাই যে টানা যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু একেবারে বসত বাড়ির চারপাশটা কিন্তু পানিতে টইটুম্বুর অবস্থা, এখনো সেই পানি কিন্তু পুরোপুরি নিষ্কাশন হয়নি, যার কারণে এই যে মানুষজনের যে ক্ষতি এবং মানুষজনের যে দুর্ভোগ, সেটি কিন্তু এখন পর্যন্ত লাঘব হয়নি। এলাকার মানুষজন বলছে যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন এবং উঁচু বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন, যার কারণে প্রত্যেকটি দুর্যোগের সময় ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ অথবা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়লে সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষজনের বারবার এই কিন্তু বেড়িবাঁধের কারণে ক্ষতির পরিমাণটা বাড়ে, যার কারণে এলাকার মানুষজন বলছে যে সবার আগে প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা গেলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। ধন্যবাদ কামরুল। সবশেষ পরিস্থিতি এবং এলাকার মানুষের দুর্ভোগের কথা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। দর্শক, আমাদের সাথে পটুয়াখালীর রাঙাবালি থেকে আবহাওয়ার খবর নিয়ে সহকর্মী কামরুল হাসান যুক্ত ছিলেন এতক্ষণ। বৃষ্টির কারণে তীব্র ভোগান্তিতে রাজধানীবাসী। শুক্রবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে আসলেও বিভিন্ন রাস্তায় জলজটে আটকে আছে মানুষ। সিটি কর্পোরেশন পানি নামানোর কাজ চালু রাখলেও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে বাইক রাইডাররা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর অভিজাত এলাকা মহাখালী ডিওএসএস এর চিত্র এটি। রাত থেকেই প্রবেশমুখে হাঁটু পানি, রাস্তার পানি নামার সুযোগ নেই, তাই জলজটে বিকল হচ্ছে গাড়ি, বন্ধ হয়ে যাচ্ছে অটোরিকশা। আর আমগো কাস্টমরা চালায় গেছে, এখন কি করবো বলেন? পানি লাগলে বন্ধ হইয়া যায়, তারপরে মনে করেন যে অনেক সময় দেখা যায় কালেক্টিনে পানি ঢুকিয়ে যায়। পানি নিষ্কাশন করার লোক থাকতো, আমার মনে হয় না পানিটা জমে থাকতো রাস্তায়। মহাখালী ছাড়াও শান্তিনগর, নিউ মার্কেট, ফকিরাপুল সহ অনেক রাস্তায় পানি জমে থাকার কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন মানুষ। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় সে নিয়েই বাড়ছে দুশ্চিন্তা। অনেক কষ্ট হয় আমাদের, এই যে একটু পানি বেশি হইলে এই মার্কেটটা পানি উঠতে যায়। বৃষ্টি এখানে নাই, কারণ মেট্রোর নিচে আসি, কিন্তু গাড়ি থেকে নামার পর তো সেই বৃষ্টিতে ভিজতে হবে। ওই লাইনে সম্পূর্ণ 10 নম্বরের থেকে গেলেই কালতলা পর্যন্ত আপনার পুরো রাস্তা জাম ছিল, রাত্রে কভার পেনে পুরো রাস্তায় সিএনজি নষ্ট হয়ে গেছে, এতে রাস্তা ওটা বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টি ক্ষতিকর, জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। গাড়ি পাচ্ছিলাম না, এমন বৃষ্টি, গাড়ি আসতেছে না। তবে বৃষ্টির কারণে আয় প্রায় শূন্য হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বাইক রাইডাররা। এ যাত্রী হয় না, এই সমস্যা। 8টা থেকে বসে রয়েছি, বাইকে যায় না, অনেক সময় বৃষ্টিতে ভিজতে চায় না, আবার অনেকে আছে বৃষ্টিতে ভিজেই যায়, ওই আশায় বেরোইছে আর কি। টানা আরো 2 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সূর্যের দেখা পেতে পারে রাজধানীবাসী। আজকে এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায়। একটা নিম্নচাপ আকারে অবস্থান করছে বর্তমানে, এবং ধীরে ধীরে সেটা শক্তি হারিয়ে আরও অথবা লঘুচাপে পরিণত হয়ে আজকের মধ্যে এটা গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আছে এটা আজকে এবং কালকে অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস কি, বৃষ্টির পরিমাণ সারা দেশে পরিমাণ একটু কমে আসতে পারে।
যেন আমরা আজকে ঢাকায় গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছি 196 মিলিমিটার, যেটা হয়তো বা আজকে আরও পরিমাণ কমে আসতে পারে, কিন্তু সারাদিনই বৃষ্টির একটা সম্ভাবনা আছে। প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়, 5000-এর বেশি মোবাইল টাওয়ার বন্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সুমন তানভীর, 71, ঢাকা। দুদিনের বৃষ্টিতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বহু বাসাবাড়ির মধ্যে পানি ঢুকেছে। বেশিরভাগ পরিবার বাসা থেকে জিনিসপত্র সরাতে পারেনি। সড়কে জমে আছে পানি, যে কারণে যানবাহন চলতে পারছে না। মানুষের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। কোনো নদী বা খাল নয়, জলাবদ্ধতার এমন দৃশ্য মিরপুর এলাকার অধিকাংশ সড়কে প্রবেশ করলেই নজরে আসবে। গেল দুদিনের টানা বৃষ্টিতে সড়কগুলো তলিয়ে আছে পানিতে। লোকজন বলছেন, একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে জলাবদ্ধতা। তাই মিরপুরের অধিকাংশ সড়কে এখন চলাচল করা খুবই বিপজ্জনক। পানিতে তো গর্ত মর্ত সব, আবার ওই যে রাবিশ ফালাইছে, এগুলা বড় বড় ইটা আছে, ওগুলা নিচে বাইজে যাইতে পারে, গাড়ির ক্ষতি হইতে পারে। সিটি কর্পোরেশনের যে খালটা আছে সামনে, এখানে সেনাবাহিনী এমনভাবে পাইপটা দিচ্ছেন, এই পানিটা যাইতে পারতেছে না। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন মানুষ। সড়কের কোথাও কোথাও পানি জমেছে 3 থেকে 4 ফুট। এত পানিতে যানবাহন চলতে না পারায় কোনো কোনো এলাকায় এখন হাঁটাই ভরসা। পানি আমাদের প্রায় রাস্তার মধ্যে 1 হাঁটু। তারপরে দেখি মাছ দেখি দৌড়ে দৌড়ে লাগিয়ে দিচ্ছে, মানে তেলাপিয়ার বাচ্চা তো দৌড়ে দৌড়ে লাগিয়েছে। পরে আমরা এই মাছটাকে মশির বাড়ির থেকে বাসার থেকে বাড়ি করে আনিয়ে আমরা মাছগুলো ধরছি। পুকুরে থেকে মাছগুলো বাসা আসছিলাম, আমরা তারপর ধরছি। এই ঢাকা শহরের মতো জায়গায় আমরা নৌকা দিয়ে 20 টাকা করে পার হয়েছি। ওখানে যে ব্রিজের কাজ করতেছে, ওই রাস্তাটা বন্ধ রাখছে, এই জন্যই অবস্থাটা হচ্ছে আর কি। রাতে হঠাৎ করেই বৃষ্টির পানি প্রবেশ করেছে ঘরে। ঘরের মালামাল সরাতে পারেননি। 2 দিন ধরে পল্লবী এলাকার বহু মানুষ রাস্তায় আছেন। ওই যে আর্টিকেল ওই পেশে করছে, ঘর বাড়ি বানাইতেছে ওরা, যার কারণে আমাদের পানিগুলো বের হতে পারছে না। আগে কখনো এরকম হয় নাই। এই 2 বছর ধরে আমরা পানিতে ডুবে যাচ্ছি। আমরা গরিব মানুষ, কোথায় যাব? ঘরের ভিতরে পুরো পানি, রাস্তা বের হয়ে দাঁড়ায় আছি। 1 ঘন্টা বৃষ্টি হলে মনে করেন যে এই অবস্থা আমাদের ঘরের মধ্যে এতটুক পানি। পানি তো মনে করেন হঠাৎ করে ঢুকে গেল, খাট উঠাইছি 2টা 3 উপরে করছি, ওটাও তলায়। এই জলবদ্ধতার যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমরা এখানে না খেয়ে মরবো, আর এখানে পানিতে ডুবে মরবো। জলাবদ্ধতার এমন ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, এমন প্রশ্ন ছিল বেশিরভাগ মানুষের মুখে। গত 2 দিনের বৃষ্টিতে পল্লবীর অধিকাংশ এলাকায় এই ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোনো কোনো বাসায় 2.5 থেকে 3 ফুট পর্যন্ত পানি জমে আছে। এলাকাবাসী অভিযোগ করছে, এলাকায় যে খালগুলো রয়েছে সেগুলো নালায় পরিণত হওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে হাউজিং, যার ফলেও এই ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করবেন, এমন আশা করছেন এই এলাকার ভুক্তভোগীরা। সুমন মাহমুদ, 71, ঢাকা। এবার ঈদের আগে এলাচ ছাড়া অন্যান্য মশলার দাম নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে। ছুটির দিনে বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। সকাল থেকে কাউরান বাজারে বেশিরভাগ শাকসবজি বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকার মধ্যে। এদিকে আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তাই কিছুটা ভিড় বেড়েছে চাল ও মশলার দোকানে। এবার গত বছরের তুলনায় 1500 থেকে 2000 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলাচ। তবে অন্যান্য মশলা আগের বছরের তুলনায় দামে কিছুটা কম। শুক্রবার বৃষ্টির প্রভাব পড়েছে মাছ বাজারেও। ক্রেতা আর সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। তবে একই জায়গায় আছে খাসি ও গরুর মাংসের দাম। এলাচি ছাড়া অন্যান্য মশলার দাম কম আছে। যে জিরা ছিল আপনার গেছে এবার 800 টাকা 900 টাকা, এই জিরা এবার 650 620 টাকা, লবঙ্গ 1350 1400 টাকা, গোলমরিচ 1200 টাকা, তারপরে দারচিনি ছিল 520 টাকা। সব মালের সর্বভালো দামও স্থিতিশীল, খালি এলাচির দামটা বাড়ছে। বাজার কোনো ওঠানামা নেই, যা আছে তাই মোটামুটি সন্তোষজনক, আলহামদুলিল্লাহ। মোটামুটি যা আছে বৃষ্টির জন্য একটু মাছ কম আসছে, তবে কমে আসলে কিবো, কিন্তু ক্রেতা নাই। আমরাও কমে কমে আনুন আর কি। দামটা ওরা বাড়ছে ঠিকই, কিন্তু আমরা ওরকম বাড়তে দিয়ে কিনি নেই। যেমন 10-20 টাকা বাড়ছে।